আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের প্রথম TD-2 ক্লাস অনুষ্ঠিত হবে, তাই না? আর যারা মোটামুটি ভিডিও দেখবা তাদের জন্য একটু কথা বলে নি, সেটা হচ্ছে একদম খাতা কলম নিয়ে বসতে হবে, হুবহু ক্লাসের মতোই বসতে হবে। তা না হলে কিন্তু বুঝতে পারবো না, কারণ আমি যখন এগুলো নোট করিয়ে দেবো তখন তো আমি মুখে বলবো, তখন তোমাকে কি লিখে নিতে হবে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা মূলত ছিল সপ্তম পর্বদের জন্য, তাই না? আসলে সপ্তম পর্ব, আজকে লেকচার 1। আমাদের সাবজেক্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2। অনেক বড় একটা সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টের নাম মুখস্থ হয়েছে? ওকে, এটা হচ্ছে 66774 কোড, আর প্রবিধান 16 প্রবিধানের এটা, তাই না? আচ্ছা, প্রবিধান যতই চেঞ্জ হোক না কেন, ঠিক আছে, মূল বিষয়বস্তু আসলে একই থাকে। আমি তো দেখেছি এর আগে 10 প্রবিধান ছিল, 16 প্রবিধান, এবার 22 প্রবিধান, সব সেম। ঠিক আছে, শুধু কোড নাম্বার আর কিছু বিষয় হয়তো চেঞ্জ হয়। ওকে, তাহলে ঠিক আগের মতো আমরা যেভাবে ক্লাস শুরু করি, প্রথম ক্লাসে আমরা যেটা করি যে টোটাল বইয়ের একটা ওভারভিউ দিয়ে দিই, যে আমাদের ওই বইয়ে কতটা মানে পড়ার মতো বিষয় আছে আর কি। সেগুলো আমরা একবারে সুপার সাজেশন আকারে দিয়ে দিই, যাতে তোমরা তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়, যে তোমাদের ভয়টা যাতে না কাজ করে, নাকি যে আমাদের এই সাবজেক্টে হয়তো অনেক পড়া পড়তে হবে, বিষয়টা ওরকম না। ঠিক আছে, ওকে। আমাদের এই সাবজেক্টে মোটামুটি চ্যাপ্টার রয়েছে, মেবি কয়টা চ্যাপ্টার রয়েছে? 14টা। ঠিক আছে, 14টার ভিতরে মাত্র বর্ণনামূলক কোয়েশ্চেন আছে সামথিং 9-11টা কি 12টা মতো বর্ণনামূলক কোয়েশ্চেন আছে, আর বাকিটা বেশিরভাগই কিন্তু এই সাবজেক্ট থেকে দেখা যায় ম্যাথ আসতে। কমপক্ষে তুমি রচনামূলক 4টা ম্যাথ পাবা কমপক্ষে। আমাদের প্রশ্ন থাকে 7টা, তাই না? 7টা থাকে, এর ভিতরে মোটামুটি 4টা ম্যাথ থাকে। এই জন্য যদি মাথার ভিতরে যদি এরকম মনে হয় যে না, আমি শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন পড়েই পাস করবো বা ভালো রেজাল্ট করবা, নট লাইক দ্যাট। এরকম হলে হবে না, তোমাদের কিন্তু মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধানের চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর এই সমীকরণগুলোই তোমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করতে মানে সাহায্য করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি যে আমরা কি পড়বো। তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে লিখে নিবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে আসি, আর আমাদের এই যে পয়েন্টটা, এটা আমাদের দেওয়া, ঠিক আছে? এটা তো বইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা তো জানি এটা হচ্ছে অধ্যায় নাম্বার আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। যেমন এখানে 9টা কোশ্চেন আছে, এবং এই যে এটা দেখলে বুঝবে যে অধ্যায় হচ্ছে 9, এটা হচ্ছে 4র্থ অধ্যায়, এটা হচ্ছে প্রথম অধ্যায়, এরকম আর কি। ঠিক আছে, আর আরেকটা বিষয় না বললে না, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র সেইগুলোই আলোচনা করবো যেগুলো বারবার আসে। এখন এর ভিতরে কিন্তু অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? আর যেগুলো বর্ণনামূলক, যেমন আন্ডারগ্রাউন্ড সিস্টেমের সংস্থাপন পদ্ধতি বর্ণনা করো, এইগুলো আসলে তোমরা নিজেরাই পারবা। এরা আমরা যখন পড়বো তখন বলে দেবো। ঠিক আছে, যেগুলো বর্ণনামূলক নর্মালি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নয়, সেগুলো নিজেই পড়ে নেবো, আমি বলে দেবো। কিন্তু আমি যেগুলো করাবো ম্যাথস করাবো, এবং যেগুলো সমীকরণ আকারে থাকবে সেগুলো করাবো, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। ওকে, তাহলে প্রথমে কি আছে আমাদের প্রথম অধ্যায়ে? আমাদের রয়েছে কি প্রান্তিক কন্ডেন্সার পদ্ধতি, সার্কিট ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। আপাতত এগুলো জাস্ট লিখে নিলেই হবে, খুব বেশি চিন্তা করা লাগবে না। যখন আমি পার্ট বাই পার্ট ক্লাস নেব তখন দেখবা ইট উইল বি ক্লিয়ার টু ইউ, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তো এই কন্ডেন্সার এটা কিন্তু মূলত ক্যাপাসিটরের আরেকটা নাম। ঠিক আছে, আচ্ছা, আমরা ওই ট্রান্সমিশন লাইনে, তোমরা কি লাইন কনস্ট্যান্টের নাম শুনেছো কখনো? লাইন কনস্ট্যান্ট মানে হচ্ছে লাইনে যেগুলো বাধা দেয়, ঠিক আছে, যেগুলো কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে। আমরা প্যারামিটার বলতাম না, যেমন সার্কিট 1-এ পড়েছিলাম প্যারামিটার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, সেই জিনিসটার এখন নাম হয়ে গেছে কি লাইন কনস্ট্যান্ট। লাইন কনস্ট্যান্ট তিনটা, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাক্টরের, ঠিক আছে, বাধা, ইন্ডাক্টর, আর একটা কি ক্যাপাসিটর। এই তিনটা মূলত লাইন কনস্ট্যান্ট, এই তিনটা বাধা সৃষ্টি করে। বোঝা গেল বিষয়টা? এখন এই ট্রান্সমিশন লাইন তো অনেক বড় হয়, এর ভিতরে কিন্তু এই বাধাগুলো কিন্তু একটা ফ্যাক্টর, এই বাধাগুলো বিবেচনা করতে হয়, নাহলে ঠিক আছে, মানে প্রকৃত দক্ষতা যাচাই করার জন্য। সেক্ষেত্রে এইটা একটা পদ্ধতি। এখানে 3টা পদ্ধতি আছে এই লাইন কনস্ট্যান্টগুলো বিবেচনা করার জন্য। কি? একটা হচ্ছে এন্ড কন্ডেন্সার পদ্ধতি। তার মানে হচ্ছে এই যে এন্ড কন্ডেন্সার বা প্রান্তিক কন্ডেন্সার, নাম শুনে বোঝা যাচ্ছে প্রান্তিক মানে একেবারে শেষে, আর কন্ডেন্সার মানে কি ক্যাপাসিটর। তার মানে একটা সার্কিট আমাদেরকে কল্পনা করতে হবে, যে সার্কিটের ডান পাশে একেবারে শেষে আমাদেরকে কন্ডেন্সার বা ক্যাপাসিটরগুলো রাখতে হবে। ঠিক আছে, মানে এরকম বিষয়টা। আমরা জানি এই দুইটা সবসময় সিরিজ কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, আর এটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট। তাহলে এটাকে যদি আমি চিত্র আঁকাই এমন হবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা কি
ইন্ডাকট্যান্স, আর এই জায়গায় থাকবে কি ক্যাপাসিট্যান্স। দেখো ক্যাপাসিট্যান্সটা একেবারে শেষে দিয়ে দিয়েছে, এটাকে বলা হয় এন কন্ডেন্সার। যখন আমরা চিত্র সহ আলোচনা করব তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা, ঠিক আছে? ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কন্ডেন্সার বা ক্যাপাসিটরটা লাইনের শেষে বিবেচনা করে সমীকরণ নির্ণয় করব। এটা গেল। নেক্সট আসি নমিনাল টি পদ্ধতি। একই জিনিস, ওই সার্কিটটা আমরা যখন আঁকাবো তখন দেখবো টি এর মতো দেখা যাবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বললাম প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটর, তাই না? এই ক্যাপাসিটর প্যারালাল কম্পোনেন্ট, আর সিরিজ কম্পোনেন্ট ওই দুইটা না, তাহলে জিনিসটা এমন হবে। আমরা জানি রেজিস্টার আর ইন্ডাক্টর সবসময় একসাথে থাকবে সিরিজে, ওরা তো আপন ভাই নাকি? একইভাবে দেখো এই যে, তাহলে জিনিসটা কি অনেকটা টি এর মতো লাগছে না? তাহলে এখানে আমরা কি করলাম? আমরা যেটা করলাম পূর্বেরটাই এন কন্ডেন্সারে আমরা এটা এখানে রাখছিলাম, কিন্তু সেটাকে আমরা কি করলাম একদম মাঝখানে দিলাম, এবং এই যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ r/2, এটা মনে করো xl/2, একইভাবে এটা হচ্ছে r/2 xl, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে তুমি r/2 আর r/2 যোগ করলে শুধু r হবে, দেখবা। তার মানে এই দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে দুই পাশে কল্পনা করা হয়। এই পদ্ধতির নাম হচ্ছে নমিনাল টি পদ্ধতি, ঠিক আছে? তাহলে একই জিনিস আমাদেরকে ওই ভেক্টর ডায়াগ্রাম আঁকাতে হবে, সার্কিট ডায়াগ্রাম আঁকাতে হবে। তারপরে আসো নমিনাল কি, নমিনাল পাই। অর্থাৎ একই জিনিস পাই মানে কি, দুই পাশে আমাদের ক্যাপাসিটর থাকবে। বিষয়টা এরকম, দেখো এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, তাহলে অবশ্যই এটা কি পায়ের মতো লাগছে এবার? তাহলে তোমাদের কি মাথায় আসছে যে আমাদের তো একটা করে কম্পোনেন্ট ছিল, আমি যখন দুইটা ভাগে ভাগ করে দিছি নিশ্চয়ই এটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তার মানে আগেরটা এটা ঠিকই ছিল, এটা ছিল আর, এটা হচ্ছে এক্সেল, বাট এটা কিন্তু সি না, c/2, এটা হচ্ছে c/2। তাহলে দেখতে কি পায়ের মতো লাগছে? এখন এখানে কি করা হয়েছে? এখানে হয়েছে কি ক্যাপাসিটরকে সমান দুই ভাগে ভাগ করে লাইনের দুই পাশে বিবেচনা করা হয়, এবং লাইনের মাঝখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সকে চিন্তা করা হয়। এটার নামই হচ্ছে নমিনাল কি পাই মেথড। দেখতে পায়ের মতো, এগুলো যখন আলোচনা করব ক্লিয়ার হবে, ঠিক আছে? এখন এই তিনটা পদ্ধতিতে যখন লাইন কনস্ট্যান্ট বিবেচনা করা হবে, শুধুমাত্র এটা মোটামুটি একটা মধ্যম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রযোজ্য বেশি। এই তিনটা হচ্ছে মধ্যম এবং শর্ট ট্রান্সমিশন। আমরা তো TD-1 করে আসছিলাম যে 50 কিলোমিটারের নিচে আমাদেরকে কি বলি, এটা শর্ট ট্রান্সমিশন লাইন। 50 থেকে 100 কিলোমিটার হলে মধ্যম, 100-র উপরে হলে কি দীর্ঘ ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? তো এই তিনটা পদ্ধতি নরমালি শর্ট এবং মধ্যম ট্রান্সমিশন লাইনের জন্য ব্যবহার করা হয়। এখন ট্রান্সমিশন লাইন যেন অনেক বড় হয়ে যায়, মনে করো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 100 কিলোমিটার, তখন এই পদ্ধতিতে আর বেশি মানে তখন লস বেশি হয়ে যায়, কাজ ক্যালকুলেশন হয় না, কাজ মানে এই ক্যালকুলেশনে সঠিক দক্ষতাটা বের হয় না লাইনের। তখন বিজ্ঞানী রিগোরাস সাহেব, ঠিক আছে, উনি একটা পদ্ধতি আবিষ্কার করে, বিশেষ করে বেসিক্যালি এটা দীর্ঘ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। এই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের মানে আমাদের যখন কি বলে, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, উৎপাদন কেন্দ্র থেকে আমাদের ওইটা সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তাহলে ওইটার নাম হচ্ছে প্রেরণ প্রান্ত, আর আমাদের এটা কিন্তু গ্রহণ প্রান্ত, বুঝা গেল? ওই প্রেরণ প্রান্তে কতটুকু ভোল্টেজ, কতটুকু কারেন্ট থাকবে সেটা সমীকরণ কিন্তু এর সাহায্যে নির্ণয় করা যাবে, ঠিক আছে? এটা খুব মানে আসে এই প্রশ্নটা। এখানে বিশেষ করে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে বিশেষ করে একটা করে দিই, হ্যাঁ? সবগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেন এটা প্রায় কিন্তু আসে, যদি একটা বড় তারপরও। আর এখানে দুইটা আছে চতুর্থ অধ্যায়, এই দুইটা কিন্তু নর্মালি সংক্ষিপ্ত আসে, তো এই দুইটার ভিতরে একটা সংক্ষিপ্ত পাওয়া যায় বিশেষ করে, ঠিক আছে? ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায়ে মাত্র একটা প্রশ্ন আমাদের পড়তে হবে, ঠিক আছে? চলে আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের দুইটা এখানে প্রশ্ন আছে, জাস্ট দুইটা সমীকরণ আছে, এবং এর মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্কের বিষয়ে আমি পরে বলছি। সেটা হচ্ছে ইউনিফর্মাল লোডেড ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে, বেসিক্যালি এগুলো কিন্তু ডিসি ডিস্ট্রিবিউটর, প্রমাণ করতে হবে মোট ভোল্টেজ ড্রপ মানে IR/2 বা 1/2 IR, তুমি যেটাই বলো, ঠিক আছে? এখন এটা কিন্তু এক প্রান্তে ফিট করা ডিস্ট্রিবিউটর, অর্থাৎ ফিট করা মানে কি এক প্রান্ত, এটা মনে করো একটা ডিস্ট্রিবিউটর লাইন, ঠিক আছে? এখানে আমার লোড আছে, এই জায়গায় একটা লোড আছে L1, এখানে একটা লোড আছে L2, তাই না? এখানে একটা লোড আছে L3। প্রথমে যখন এই যে এইভাবে যাবে, যখন কারেন্টটা এদিক দিয়ে যাবে, তাই না, কারেন্ট যদি যায় তাহলে কি এই লোডকে দিবে, পরে আবার একে দেবে, আবার একে দেবে, এইভাবে ভাগ হতে হতে যাবে, তাই না? তাহলে আমি এই পাশে যদি একটা ভোল্টেজ দিই, মনে করি এটা হচ্ছে V,
তাহলে এইভাবে দিলে বলা হয় এক প্রান্তে ফিট করা, একই দিকে একটা দিকে শুধুমাত্র ভোল্টেজ দেওয়া হবে, হ্যাঁ, এক জায়গা থেকে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে ওইটা, এটা গেল। এবার এই যে দুই প্রান্তে ফিট করা মানে হচ্ছে ওকে, এটা যদি একটা ডিস্ট্রিবিউটর লাইন হয়, এখানে লোড আছে, এখানে লোড আছে, এখানে লোড আছে, আমি এই পাশ থেকে একটা ভোল্টেজ দেবো, আবার কি এই পাশ থেকে একটা ভোল্টেজ দেবো, এটার নাম দেবো ভিবি আর এটার নাম কি ভিএ। যদি দিই তাহলে দুই পাশ থেকে ভোল্টেজ ড্রপ হতে হতে আসবে। এটাকে বলা হয় দুই প্রান্তে বা উভয় প্রান্তে ফিট করা ডিস্ট্রিবিউটর। তাহলে সেটার ক্ষেত্রে প্রমাণ করতে হবে উভয় প্রান্তে ফিট করলে ভোল্টেজ ড্রপ কম হয় 8/1 ঠিক আছে, IR ডিভাইডেড বাই 8। তোমাকে এই প্রমাণটা দেখে কিন্তু বুঝতে হবে যে তোমার কোনটা, এটা কি দুই প্রান্তে নাকি এক প্রান্তে। এক প্রান্তে হলে এটা, দুই প্রান্তে হলে এটা। আবার হ্যাঁ, আবার এমন থাকতে পারে ওই প্রমাণটা ওইভাবে নাও থাকতে পারে, লিখিত আকারে থাকতে পারে যে ডিস্ট্রিবিউটর লোডের ক্ষেত্রে মানে এক প্রান্তে ফিট করা ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের সমীকরণ নির্ণয় করো, ওইটা। ঠিক আছে, তো বেসিক্যালি এই দুইটার ভিতরে একটা থাকে সংক্ষিপ্ত আকারে। এবার চলে আসে যে আমি কিন্তু এখানে সরাসরি 8 অধ্যায় চলে আসছি, এর ভিতরে 6 আছে 7 আছে, 5 6 7, এর ভিতরে ওইগুলা কিন্তু নর্মাল মানে একদম নর্মাল বর্ণনামূলক পড়াশোনা। ঠিক আছে, এগুলো এমনিতে পারবা, আমি বলে দেবো এমনি পারবা, ওখানে কোনো মানে সমীকরণ জাতীয় তেমন কিছু নাই। এবার চলে আসো 8 অধ্যায়। 8 অধ্যায় কি আছে যে প্রমাণ করা যায় সিঙ্গেল কোর কেবল, এগুলো কিন্তু বিশেষ করে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে প্রযোজ্য। আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে, সিঙ্গেল মানে একটা সিঙ্গেল কোর ডাবল কোর এটা বোঝো তো, টুইন কোর, যে মনে করো যে এরকম প্লাস্টিক দিয়ে ঘেরা, এটা হচ্ছে একটাই, ওর ভিতরে অনেক কয়েকটা কোর আছে, খেয়ে আছে আর কি, কয়েকটা খেয়ে আছে, এটা হচ্ছে সিঙ্গেল কোর। কিন্তু আমরা যদি এরকম ভাবে ভিতরে দেখি যে ডিভাইড করা দেখি তাই না, বিভিন্ন কালার লাল কালো থাকতে পারে, তাই না, এটাকে বলে টুইন কোর, তাই না। বিশেষ করে সিঙ্গেল কোরের কথা বলছে, এটা আন্ডারগ্রাউন্ড অনেক মোটা মোটা যে তারগুলা, সেই ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু উপরে হবে রো ডিভাইডেড বাই 2πL, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, লগ ই, হ্যাঁ এটাকে লনও বলে, R2 ডিভাইডেড বাই R1। এগুলো আমরা প্রমাণের সময় আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটা গেল। পরে চলে আসো আরেকটা আছে, প্রমাণ করে যে সিঙ্গেল কোর কেবলের ডাইইলেকট্রিক স্ট্রেস। ডাইইলেকট্রিক স্ট্রেস মানে ও কতটুকু ভোল্টেজ সহ্য করতে পারে। ঠিক আছে, আমি একটা কেবলে ভোল্টেজ প্রয়োগ করতে করতে দিয়ে যাচ্ছি দিতে দিতে যে ভোল্টেজ মানে ও একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হবে, চারপাশের বাতাসটা আয়নাইজড হয়, সেই ভোল্টেজকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেস, ওর ক্ষমতা আর কি। ঠিক আছে, তো সেটা হচ্ছে এটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেস, সেটা সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই সর্বনিম্ন। ডাইইলেকট্রিক স্ট্রেসকে জি দ্বারা প্রকাশ করা হয়, ডিভাইড বাই মানে ম্যাক্সিমাম বাই মিনিমাম সমান, উপরে আছে বড় ডি, নিচে আছে ছোট ডি, বুঝতে পারবো আমরা কোনটা বড় ডি কোনটা ছোট ডি। ঠিক আছে, তারপরে চলে আসো 9 অধ্যায়। 9 অধ্যায় কি আছে, ওই একই জিনিস আন্ডারগ্রাউন্ড কেবল, ওর ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে কোন ক্যাপাসিট্যান্সের একটা সূত্র। এটা কিন্তু আমাদের অঙ্কেও আসবে যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়ালস টু উপরে 2π, এই চিহ্নটার নাম কি, এটা কখনো দেখেছো? ইর মতো দেখতে, হ্যাঁ ওর নাম আছে অ্যাপসোলেন। ঠিক আছে, এটা আমি যদি লিখে দিই এমন হবে, ঠিক আছে, অ্যাপসিলন 0 অ্যাপসিলন r ডিভাইডেড বাই লগ এ ডি বাই ডি, ফ্যারাড পার মিটার। এটার একক কিন্তু প্রতি মিটারে বের হবে। ঠিক আছে, প্রতি মিটারে এত ফ্যারাড। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এবার নেক্সটে আসি। তাহলে 10 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি দুইটা টেস্ট আছে আন্ডারগ্রাউন্ড কেবলের শর্ট সার্কিট নির্ণয় করার জন্য। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তোমার এটা একটা আন্ডারগ্রাউন্ড কেবল। ঠিক আছে, এই আন্ডারগ্রাউন্ড কেবল কিন্তু সব মাটির নিচে, তাই না, এটা কিন্তু খুব ট্রিকি একটা বিষয়, মাটির নিচে। এখন তোমার লোড কোনো কাজ করতেছে না, ঠিক আছে, তা আন্ডারগ্রাউন্ড কেবলের কোন জায়গায় সমস্যাটা হলো এটা বুঝবো কীভাবে? খুব ঝামেলা না? ওকে, তো 100 কিলোমিটার হতে পারে, 50 কিলোমিটার হতে পারে, জাস্ট ইমাজিন। ঠিক আছে, কোথায় যে আসলে হতে পারে সম্ভাব্য ত্রুটি, এটা কিন্তু মারাত্মক বিষয়, কারণ তোমার পুরো মাটি খুঁড়ে বের করতে হবে তাহলে, তাই না? যদি তুমি এক পাশ থেকে ধরো সমস্যা না, ইভেন আমাদের নর্মাল এই যে কনসিল ওয়ারিংয়ে তাই বোঝা যায় না, তাই না? হ্যাঁ, আর এ তো মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে ঝামেলার ব্যাপার। ঠিক আছে,
তো এখানে দুইটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যে দুইটা পদ্ধতির মাধ্যমে সম্ভাব্য একটা দূরত্ব নির্ণয় করা যায়। মনে করো এখানে 50 কিলোমিটার দূরে তোমার এই জায়গায় শর্ট হয়েছে, মানে মাটির সাথে এটা কেবল লিক করে মনে করো এটা শর্ট সার্কিট হয়ে গেছে, আর্থ ফল্ট যেটা আমরা বলি, আর্থ ফল্ট এখানে মনে করো হয়ে গেল। ঠিক আছে, এখানে মনে করো আর্থ ফল্ট সংঘটিত হলো এই দিকে। এখন তোমার দৈর্ঘ্য মনে করো যে এল পর্যন্ত দৈর্ঘ্য আছে, তাহলে আমি কিভাবে বুঝবো? তাহলে এখানে এই যে মারি লুপ পদ্ধতি এবং ভার্লি লুপ পদ্ধতি, এই দুইটা পদ্ধতির সাহায্যে আসলে একই কাজ করা হয়। ওই যে আন্ডারগ্রাউন্ড কেবলের শর্ট সার্কিটের যে দূরত্বটা, এই দূরত্বটা নির্ণয় করে, এখান থেকে এই দূরত্বটা কতটুকু হবে, কত কিলোমিটার দূরে হবে, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা বের করা যায় আনুমানিক। পরবর্তীতে ওই জায়গায় গিয়ে ওই দূরত্বে গিয়ে খুললে দেখা যাচ্ছে যে ওখানে শর্ট সার্কিট হয়েছে। এটা কিন্তু আসলে অনেক ট্রিকি একটা বিষয়। ঠিক আছে, 100 কিলোমিটার দূরে আমি কোথায় গিয়ে আসলে শর্ট সার্কিটটা পাবো, ওই ফলটা পাবো, এটা তো বুঝতে পারবো না। এইটাই হচ্ছে সেই পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে এই দুইটা পদ্ধতিতে দুই রকমভাবে করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে মারি লুপ আর একটা ভার্লি লুপ, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিন্তু আসে সবসময়। ওকে, এবং 12-13 নর্মালি শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত তোমরা পারবা, আর 13তে এসে একটা প্রশ্ন আছে যেটা ইকুয়েশন রিলেটেড, সেটা হচ্ছে পাওয়ার চালু অবস্থায় বা অন অবস্থায় দুই তার পদ্ধতিতে ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয়ের সমীকরণ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই ছিল আমাদের অল ওভার বইয়ের মোটামুটি 12টা বর্ণনামূলক বা ইকুয়েশন রিলেটেড কোশ্চেন, এবং আরও 3-4টা বের হবে যেটা তোমার নর্মালি তোমরা পারবা। ঠিক আছে, আমি ওটা বলে দেব। কিছু পার্থক্য আছে, ঠিক আছে, কিছু পদ্ধতি আছে যেগুলো নর্মালি বাংলা পড়া। আচ্ছা, সেটা হচ্ছে তোমরা পরবর্তীতে পারবা। বিশেষ দ্রষ্টব্য, এবার আসি মূল কথায়। আমাদের এখানে কিন্তু কমপক্ষে 4টা কিন্তু অঙ্ক থাকে নর্মালি। ঠিক আছে, 3টা তো তুমি পাবাই 100%, আশা করি 3টা অঙ্ক থাকবেই। ঠিক আছে, আর বাকিটা এর ভিতরে আর কি। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় থেকে অবশ্যই থাকে প্রথম, চতুর্থ এবং পঞ্চম। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এই প্রথম থেকে একটা থাকে, এই চতুর্থ এবং পঞ্চম এই দুইটা মিলে কিন্তু একটা থাকে, আর এই যে অষ্টম এবং নবম এই দুইটা মিলে মনে করে যে একটা থাকে। ঠিক আছে, হ্যাঁ ওইগুলো তো প্রশ্ন, কিন্তু এইগুলো অঙ্ক করতে হবে না আমাদের। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? যারা ইউটিউব ভিডিও দেখতেছো, ভিডিওতে যারা আসো তারা কিন্তু লিখে নিবা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর পরবর্তীতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে তোমরা তখন বুঝতে পারবা। এইগুলো তো ম্যাথস তো আসবে, তো ম্যাথ যে শুধুমাত্র রচনামূলক আসবে তা না, অতি সংক্ষিপ্ততেও তো থাকতে পারে। ঠিক আছে, এর ভিতরে সংক্ষিপ্ত ম্যাথও দেয়। বোঝা গেল? আর এই আছে ব্যাপার, আর কিছু না। আর 2 অধ্যায়ে ম্যাথ থাকে তো নর্মালি, ঠিক আছে, কিন্তু ওইটা খুব কম থাকে আর কি। কিন্তু ওটা অনেক বড়তে জন্য ওইটা আমরা নর্মালি বাদ দিই, অনেক ওটা বেশি ইয়ের ব্যাপার আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আর আশা করি তোমরা এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে থাকো, এই সাবজেক্টটা তোমাদের জন্য খুব সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ গ্রোয়িং ইউর ক্যারিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।